বিকেলের দিকে রুমাইশা আর শাফিন বেরোলো জঙ্গলের ভেতর ঘুরতে। দুপুরের একটু আগে এসে শামসুল কাদের রুমাইশার বই খাতা, কিছু জামাকাপড় আর প্রয়োজনীয় জিনিস এনে দিয়ে গেছে। এগুলো গোছগাছ করে গোসল সেরে একটু খেয়ে বিশ্রাম নিয়ে ওরা ভাবলো জঙ্গলটা একটু ঘুরে আসা যাক। রুমাইশার মনে পড়ল ছোটবেলায় রুমাইশারা যখন আসতো ওরা তিনজন মিলে জঙ্গলে ঘুরতে যেত। রুমাইশা, রাফসান আর সাফওয়ান। শাফিন তখন অনেক ছোট, তাই ওকে আর নেওয়া হতো না। তিনজনে মিলে জঙ্গলের কিছুটা গভীরে যেত। সেখানে একটা ডোবা আছে, তার পানি অনেক স্বচ্ছ। ওই ডোবায় লাল শাপলা ফুটতো। রুমাইশা শুধু ফুল নিতে চাইতো। শাপলার গোড়ায় অনেক সময় সাপ পেঁচিয়ে থাকে, তাই রাফসান খুব ভয় লাগতো ফুল তুলতে। কিন্তু সাফওয়ান ছিল অনেক সাহসী, আর সবচেয়ে বড় হওয়ায় ওর উপরই ছিল আবদার পূরণের ভার। শাফিন আর রুমাইশা হাঁটতে হাঁটতে সেই ডোবার কাছে এসে পৌঁছালো। জঙ্গলটা যেন আগের থেকে আরো বেশি ঘন হয়েছে। চারিদিকে লতাপাতা আর ছোট ছোট গুল্ম জাতীয় উদ্ভিদ দিয়ে পরিপূর্ণ। ডোবার চারপাশে নানা রকম জংলি ফুল ফুটে আছে। শাফিন জিজ্ঞেস করলো, আর সামনে এগোবে কিনা? রুমাইশা এগোতে চাইলো আর একটু, বলল, চল আর একটু যাই। কতদিন পর এই জঙ্গলে এসেছি, আবার কতদিন পর আসবো তার ঠিক নেই। শাফিনও সম্মতি জানালো। কিছু দূর এগোনোর পর ওরা কিছুটা ফাঁকা জায়গা দেখতে পেল। এইখানে লতাপাতার পরিমাণ অন্য জায়গার তুলনায় অনেক কম। ঘাসও উঠে উঠে গেছে অনেক জায়গা থেকে। মনে হচ্ছে এখানে নিয়মিত কেউ আসে বা থাকে। ব্যাপারটা ওদের দুজনের কাছে খুব অদ্ভুত ঠেকলো। তাছাড়া আশপাশটাও কেমন যেন গা ছমছমে, খুব নির্জন। হঠাৎ করেই এক ঝটকা শীতল বাতাস বয়ে গেল ওদের উপর দিয়ে। শাফিনের গায়ের পশম দাঁড়িয়ে গেল যেন। শাফিন রুমাইশার দিকে ফিরে বলল, বাসায় ফিরে চলো আপু, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর এই জায়গাটা তেমন সুবিধার ঠেকছে না। রুমাইশাও সম্মতি জানিয়ে বাড়ি ফেরার জন্য পা বাড়ালো। তখনই রুমাইশার চোখ গেল তাদের ডান দিকে, প্রায় 20 থেকে 30 হাত দূরে। রুমাইশার চোখ দুটো বড় বড় হয়ে গেল, যেন হাঁটতে ভুলে গেছে ও। রুমাইশাকে এভাবে দাঁড়িয়ে যেতে দেখে শাফিনও রুমাইশার দৃষ্টি অনুসরণ করে ডান দিকে তাকালো। তাকিয়েই শাফিনের পিলে চমকে উঠল। শাফিন তাড়াতাড়ি করে রুমাইশার হাত ধরল, তারপর কাঁপা কাঁপা গলায় বলল, আপু, আমরা হয়তো অনেক বড় বিপদে পড়ে গেছি। এখনই এখান থেকে চলো, নইলে আজ হয়তো আর বেঁচে ফিরবো না। তখনই ঝোপের মধ্যে কিসের একটা আওয়াজ হলো। সাথে সাথে উল্টো দিক ফিরে হাত ধরা অবস্থায় বাড়ির দিকে ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে ছুটতে লাগলো দুজন। ভুলেও পেছনে তাকানোর সাহস করলো না। ডোবা পার হয়েও ছোটা থামালো না ওরা। ছুটতে ছুটতে সামনে যেতে যেতে যখন ওরা বাড়ির নাগালে এসে গেল, তখনই ছোটা থামালো দুজন। রুমাইশা হাঁপাতে হাঁপাতে বসে পড়ল ঘাসের ওপর। শাফিনও বসলো পাশে। দুজনেই হাঁপাচ্ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ভয়ে নীল হয়ে গেছে রুমাইশা। ভয়ে ভয়ে আবার একবার তাকালো তাদের ফিরে আসার রাস্তার দিকে। ছোটার সময় মনে হচ্ছিল কে যেন ওদের পিছু নিয়েছে, একদম যেন পেছনে। হাত বাড়ালেই ছুঁতে পারবে। কিছুক্ষণ বসে থেকে নিজেদের স্বাভাবিক করে নিয়ে দুজনে বাড়ির দিকে এগোলো। কিন্তু দুজনের কেউই টের পেল না যে ছাদের চিলেকোঠার রুম থেকে কেউ একজন ঈগলের মতো তীক্ষ্ণ চোখে তাদেরকে দেখছে। রাতের বেলায় খাওয়া দাওয়া শেষ করার পর শাফিনের ডাক পড়ল ছাদে। রুনিয়া সাফওয়ানকে খাবার দিতে যাওয়ার সময় সাফওয়ান বলে দিয়েছে শাফিন যেন এক্ষুনি ওর সাথে দেখা করে। রুনিয়া নিচে এসে শাফিনকে এই কথা বলতেই শাফিনের মুখখানা ফ্যাকাশে হয়ে যায়। আমতা আমতা করে রুনিয়াকে জিজ্ঞেস করে, আমাকে কেন ডেকেছে মা? আমাকে তো ভাইয়া ডাকে না। আমি কি কিছু করেছি? রুনিয়া বললেন, আমি কিভাবে বলবো? ও তোকে কেন ডেকেছে? তোকে যেতে বলেছে, দ্রুত যা। শাফিন আর বাক্য ব্যয় না করে ছাদের দিকে এগোলো। চিলেকোঠার ঘর অব্দি যাওয়া লাগলো না। ছাদে উঠে কয়েক পা ফেলার পরই সামনে কাঙ্ক্ষিত অবয়ব দেখতে পেল সে। শাফিনের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে আছে একজন লম্বা চওড়া পুরুষ। আবছা আলোয় তাকে বিশাল আকারের দেখাচ্ছে। পরনে সাদা রঙের আন্ডারশার্ট আর কালো ট্রাউজার। পিঠের আর বাহুর উঁচু উঁচু হয়ে থাকা পেশির দিকে তাকালেই বোঝা যায় ফিজিক্যাল এক্সারসাইজের পেছনে যথেষ্ট সময় ব্যয় করা হয়। এই প্রথম সাফওয়ানকে স্যুটবুট ছাড়া দেখল শাফিন।
শাফিন মনে মনে ভাবল, সাফওয়ান ভাইয়া এত লম্বা কেন? আমাদের গোষ্ঠীতে তো এমন লম্বা কেউ আছে বলে মনে হয় না। আমি 5 ফিট 10, আব্বু 5 ফিট 8, দাদুও ছিল 5 ফিট 10-এর কাছাকাছি। আর সাফওয়ান ভাইয়া, সে এক ধাক্কায় 6 ফিট 4। কার মতো যে হয়েছে আল্লাহ মালুম। শাফিনের ভাবনার ছেদ পড়ল এক গম্ভীর ভরাট পুরুষালী কণ্ঠে। সাফওয়ান পেছন ফেরা অবস্থাতেই ভারিক্কি কণ্ঠে জিজ্ঞেস করল, জঙ্গলে কেন গিয়েছিলি? শাফিন নমনীয় কণ্ঠে ধীরে ধীরে বলল, একটু ঘুরতে গিয়েছিলাম। রুমি আপু বলেছিল যে জঙ্গলের দিকে একটু ঘুরতে যাবে, অনেকদিন যায়নি তাই। ফেরার সময় ছুটছিলি কেন? ছোটার কথা মনে পড়তেই শাফিনের ভয়েস চেঞ্জ হয়ে গেল। উত্তেজিত হয়ে বলল, ভাইয়া আর বলো না। জঙ্গলের ভেতরে যে ডোবা আছে ওর থেকে কিছুটা সামনে গিয়েছিলাম আমরা, কিন্তু ওখানে গিয়ে জঙ্গল কেমন যেন খুব হালকা মনে হচ্ছিল, যেন এখানে কেউ বা কিছু যাওয়া আসা করে বা থাকে। আমরা যখন ওখান থেকে ফিরে আসব তখনই দেখি আমাদের থেকে খানিকটা দূরে কিছু একটার খোলস, সাপের খোলসের মতো, কিন্তু সেটা সাপের খোলসের থেকেও সাইজে অনেক বড় আর পুরু। নিশ্চিত ওইখানে কোনো বড় সাইজের অজগর থাকে, নয়তো অন্য কিছু। শাফিন আরো কিছু বলতে যাচ্ছিল, তার আগেই সাফওয়ান ওকে থামিয়ে দিয়ে কড়া গলায় বলল, আমি যেন আর কখনো তোদের কাউকে জঙ্গলে যেতে না দেখি, আর খুব প্রয়োজনে গেলেও ডোবার ওই পাশে যাবি না, মনে থাকে যেন কথাটা। আর রিমু কখন এসেছে? বাকিরা রুমাইশাকে রুমি বললেও সাফওয়ান ওকে রিমু বলে ডাকতো। ছোটবেলায় এর কারণ জিজ্ঞেস করলে বলতো, সবাই ওকে যা ডাকে আমিও তাই ডাকবো কেন? তাহলে অন্য সবার আর আমার মধ্যে পার্থক্য কি থাকলো? তখন বাকিরা মজা করে বলতো, কেন, তুই কি স্পেশাল? সাফওয়ান দ্বিগুণ জোর দিয়ে বলতো, হ্যাঁ আমি স্পেশাল। গত পরশু এসেছে রুমি আপু, বিকেল বেলা, বলল শাফিন। প্রতি উত্তরে সাফওয়ান কিছু বলল না, চুপ করে থাকলো। তারপর কিছুক্ষণ পর শাফিনকে চলে যেতে বলল। শাফিন সাথে সাথেই নিচে চলে আসলো। রুমাইশা এতক্ষণ নিচেই ছিল, সাফওয়ান কি বলে সেটা শোনার জন্য অপেক্ষা করছিল ও। শাফিন নিচে এলেই ও গিয়ে জিজ্ঞেস করলো, সাফওয়ান কি বলছিল? শাফিন সব খুলে বলল। সাফওয়ান ওর কথা জিজ্ঞেস করেছে শুনেই ওর বুকের ভেতর অন্যরকম একটা ভালো লাগা কাজ করলো, কেমন যেন একটা সুখ সুখ অনুভূতি। ও তো ভেবেছিল সাফওয়ান হয়তো ভুলেই গেছে যে রুমাইশা নামে কেউ একজন আছে। তারপর দুজন কথা শেষ করে যে যার মতো রুমে চলে গেল। রাতে পড়া শেষ করতে করতে 2টা বেজে গেল। শাফিন আজ দ্রুত ঘুমিয়ে পড়েছে। ওর শরীরটা সন্ধ্যা থেকে একটু মেজমেজ লাগছে। রুমাইশা ঘুমানোর প্রস্তুতি নিতে লাগলো। আজ আর বাইরের লাইটটা কেউ অফ করেনি। রুমাইশা শুয়ে শুয়ে ভাবতে লাগলো, সাফওয়ান ভাইয়া এরকম হয়ে গেল কেন? ভাইয়া তো আগে কত মজা করতো ওদের সাথে, খুব প্রাণোচ্ছল ছিল ভাইয়া। ওদের 3জনের লিডার ছিল সাফওয়ান। তানিয়া ফুপ্পিরা দেশের বাইরে থাকে বলে আয়ান আর জায়ানের সাথে ওদের খুব বেশি মেলামেশা হয় না, তাই 3জনের দেখা হলেই সারাক্ষণ একসাথে থাকতো। সাফওয়ান ছিল বদমেজাজি আর একরোখা। ছোটবেলায় প্রচুর মারদাঙ্গা করার স্বভাব ছিল ওর, যাকে তাকে মেরে বসতো। একবার ওরা 3জন পৌর পার্কে খেলা করার সময় একটা মেয়ে রুমাইশার চুল টেনে ধরেছিল। রুমাইশা, সে কি কান্না! বছর 4 রুমাইশা তখন ছিল সাফওয়ানের কলিজার টুকরা। সাফওয়ানের তখন 12 বছরে পড়েছে আর রাফসান 9-এ। রাফসান রুমাইশার কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়ল আর সাফওয়ান গিয়ে মেয়েটাকে কষে দিল এক থাপ্পড়। মেয়েটা হয়তো বছর 6-এর হবে। গালে পুরো 4 আঙুলের দাগ বসে গেল মেয়েটার। এদিকে মেয়েকে চড় দিয়েছে দেখে সেই মেয়ের বাবা মা এসে সাফওয়ানের সাথে ঝামেলা বাঁধিয়ে দিল। রুনিয়া রহমান ছিল ওদের সাথে। মেয়ের মা বলে গেল, ছেলেকে এখনো শাসন করুন, নইলে ছেলের বিগড়ে যেতে সময় লাগবে না। রুমাইশা নিজে মনে মনে হাসলো। সাফওয়ান ভাইয়া কত কেয়ারিং ছিল ওর প্রতি। এসব ভাবতে ভাবতেই একসময় ঘুমিয়ে গেল ও। হঠাৎ করে ভারী কিছু পড়ার শব্দে আজও জেগে উঠল রুমাইশা।